যখন সুস্থ থাকি তখন মনে হয় পৃথিবীর সব কিছু খুব বেশি সুন্দর, খুব বেশি মূল্যবান। আর যখন অসুস্থ থাকি তখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটাও মূল্যহীন মনে হয়। যখন অসুস্থ থাকি তখন মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু চায় না, শুধুমাত্র আল্লাহর কাছে নিজের সুস্থতা চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য আমার অনেক দোয়া রইল। সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম গাছগুলোকে একটু পানি দিয়ে গোসল করে দিই। যখন গাছের উপর এভাবে পানি পড়ে থাকে তখন আমার দেখতে কী যে ভালো লাগে। তো এই গাছটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো আমি কয়েকদিন পর পরেই কিন্তু ইজানের বাবাকে বলি যে তুমি একটু বেলকনি থেকে ঘুরে আসো, দেখো যে আমার কচু গাছটা এত সুন্দর হয়েছে। যেহেতু এই বেলকনিতে ও খুব একটা আসে না, কারণ সারিকা রুমে যে বেলকনি আছে ওই বেলকনিতেই ও সচরাচর যায়, আর আমাদের এই বেলকনিতে খুব একটা ওর আসা হয় না। তো আমি এরপরে গাছে পানি দেওয়ার পরে চলে এসেছি সরাসরি একদম এই যে ডিপ ক্লিনিংয়ের কাজে। কোরবানি ঈদের ঠিক 1 মাস আগে আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করেছিলাম। তারপরে আর কোনো ডিপ ক্লিনিংয়ের কাজ আমি করিনি। টুকটাক যে বাসায় গোছগাছ করা কিংবা ক্লিনিংয়ের কাজ করা, এগুলো তো সচরাচর আমাদের ডেইলি লাইফে যুক্ত থাকেই। কিন্তু মাসে আমি একবার যেভাবে পুরো বাসা ডিপ ক্লিন করি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালে যেগুলো কাজ থাকে কিচেনে সেগুলো করে নিয়েছি। এরপরে কিচেনের যে ঝুলটা ছিল সেটাও কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। এরপরে তো গাছে পানি দিয়েছি। এরপরে এখন রুমের যে ঝুলগুলো সেগুলো ঝেড়ে নিব। তো কর্নারে যে রুমটা আছে সেই রুমটা, আর ড্রয়িং রুমটা, আর ডাইনিং এরিয়া, এই 3টা জায়গা আমি সুন্দরভাবে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাসায় সবাই ঘুমাচ্ছে। তো আমি ভীষণ অসুস্থ, এত বেশি অসুস্থ যেটা আসলে বলার বাইরে। আমি কথা বলতে পারছি না, মানে কথা বলতে গেলে আমার মুখ শুকিয়ে আসছে ব্যথায়, যন্ত্রণায়। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমার আজকের ভিডিওটি গত শুক্রবারের। তো শুক্রবার আসলে আমি একটু চেষ্টা করি ভারী কাজগুলো করার জন্য। তো আমার অসুস্থতার পেছনে কিন্তু এই দিনটা দায়ী, কারণ এই দিনে আমি এত বেশি কাজ করেছি। তো ক্যামেরায় তো আসলে কিছুটা বন্দি করেছি, কিন্তু সামনাসামনি যে কত কাজ করেছি সেটা বলার বাইরে। তো এই যে আমি ঝুল ঝেড়ে নেওয়ার পরে যে কাজগুলো করি সেটা সবগুলো ফার্নিচার কিন্তু আমি এভাবে সুন্দর করে টেনে নেই, একদম টেনে টুনে তারপরে যা ময়লা থাকে, ঝুল থাকে সব বের করি। তো এই কাজগুলো কিন্তু আমি একা একাই করি, এগুলো আমি কখনোই আমার বাসায় যে কাজের আপা আছে তাকে দিয়ে করাই না। তো সব ফার্নিচার তো টানা সম্ভব না, যেমন আলমারি, ক্যাবিনেট। তো এগুলোর পেছনে যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে যাতে করে আমি ঝাড়ু ঢুকিয়ে ময়লাগুলো বের করতে পারি। কিন্তু এই যে এই কাজগুলো কিন্তু আমি নিজেই করি। তো যেটা হয় একদিনেই সব কাজ, কারণ ঝুল ঝাড়লে এটা আমরা সবাই জানি বাসার কি একটা অবস্থা হয়। ঝুল ঝাড়ার পরে যদি পুরো বাসা ভালোভাবে ঝেড়ে মুছে না নেওয়া যায় তাহলে কিন্তু থাকা যায় না। এই কাজগুলো চাইলেই কিন্তু বাসায় যে আমাদের কাজের আপা হোক, খালা হোক, তাদেরকে দিয়ে করানো যায় না তা কিন্তু না। তবে আমরা যেটা করব তার 10 ভাগের 1 ভাগ কিন্তু তারা করবে। তো এত ময়লা কোনোদিনও কিন্তু বের করতে পারবে না। তো যাই হোক, আমি এদিকে পর্দাগুলো এভাবে বেঁধে দিয়েছি যাতে করে পর্দাতে ময়লা না লেগে যায়। তো সারিকা রুমের যে বেডটা ছিল ওই বেডের নিচ থেকেও কিন্তু অনেক ময়লা বের করেছি। আর এই ময়লাগুলো শুধুমাত্র টেবিলের পেছনে, এই যে ছোট একটা আলমারি আছে সেই আলমারির পেছনে, আর এই যে ফ্রিজের পেছন থেকে বের করলাম। নিজের করা কাজ আর অন্যের করা কাজ কিন্তু কখনোই সমান হবে না, কারণ নিজের সংসারের প্রতি যে ভালোবাসা, যে টান, সেটা যদি অন্যের ওপর থাকতো তাহলেই কিন্তু অন্যজন ভালোবেসে করত। তো এটা খুব স্বাভাবিক যে আমরা নিজের সংসারে যে কাজগুলো ভালোবেসে করব, যে নিখুঁতভাবে করব, সেটা কিন্তু কখনোই কেউ করবে না। তো সারিকা রুমে যা কিছু ছিল সব কিছুই কিন্তু আমি সরিয়ে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ওর যে ওয়ারড্রোবটা আছে রুমে, ওইটাও কিন্তু আমি সরাতে পারি। তো এই সব টানাটানি করতে গিয়ে না কিসের জন্য জানি না মাজায় এত পরিমাণে ব্যথা হয়েছে, মাজা থেকে পা, দুটো পা এত ব্যথা, একদমই মুভ করতে পারছি না, দাঁড়াতে পারছি না, এমন একটা সিচুয়েশন। ঝুল ঝাড়ার পরে দেখবেন যে সব কিছু কিন্তু ঝেড়ে নিতে হয়, সব কিছু ক্লিন করতে হয়, ফার্নিচার ক্লিন করতে হয়, তা না হলে কিন্তু একদমই থাকা যায় না, কেমন যেন লাগে। তো এই জন্য কিন্তু এই যে আজকে কাজ অনেক বেশি,
রান্নাবান্না করতে হবে, সেই সাথে বাসা গুছাতে হবে। তো যেদিন ঝুল ঝাড়ার কাজটা থাকে আমি সচরাচর যেটা করি যে অনেক সকালে ঘুম থেকে উঠি আর এই কাজগুলো শুরু করে দিই। তা না হলে কিন্তু সময়ের সাথে পেরে উঠতে পারবেন না। তো এটা হচ্ছে নতুন সংসারীদের জন্য একটা টিপস। যেদিন বাসা ডিপ ক্লিন করবেন অনেক সকাল সকাল উঠে যাবেন, কারণ একটা দিন কষ্ট করলে কিন্তু পুরো মাস আর এগুলোতে হাত দিতে হয় না, মানে এই যে কর্নারে এগুলো কিন্তু ভাবে ঝাড়ু দিতে হয় না। তো আমি যেটা করি যে আমার যে বেডের নিচগুলো এগুলো কিন্তু আমি সপ্তাহে দেখা যায় 2 দিন বা 3 দিন সুন্দর করে একদম ঢুকে ঝাড়ু দিয়ে বের করে ফেলি। আর মাসে একবার কিন্তু এই কাজটা করি। মাসে একবার যদি এই কাজটা করেন তাহলে দেখবেন যে বাসা কিন্তু খুব একটা ময়লা হয় না, সব কিছু একদম সুন্দর ক্লিন থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চার বই পড়ে যায়, খেলনা পড়ে যায় খাটের নিচে, আবার দেখবেন কোনো ফার্নিচারের পেছনে। তখন সেগুলো বের করতে গিয়ে কী যে একটা অবস্থা হয়, ময়লা হয়ে থাকলে তো কথাই নেই। তখন কিন্তু এই ময়লার ভয়ে ওই খেলনা বা ওই বইগুলো কিন্তু বের করতে ইচ্ছে করে না। তো আমার এই অভিজ্ঞতা আছে, কারণ আমি কিন্তু এই কাজগুলো আগে করতাম যখন সারিকা ছোট ছিল। তো এখন কিন্তু এই কাজটা আর করি না। তো সংসার জীবনে আসলে সবার অনেক অভিজ্ঞতা কম থাকে কাজের ক্ষেত্রে, কারণ কেউ সংসার করে আসে না, সংসার করতে করতে শিখে। তো আমারও কিন্তু এই অভিজ্ঞতাগুলো হয়েছে। যেহেতু অনেক কাজ করব জানতাম, এজন্য খিচুড়ি করেছিলাম সকালে। তো এখানে হচ্ছে আমি আর সারিকার বাবা খাবো, আর আমি একটু ইজানকে খাইয়ে দিব। ও খেলে খাবে, নাহলে পরবর্তীতে ওকে আবার একটু পরে খাওয়াবো। তো এখানে একটু লেবু কেটে নিয়েছিলাম, কারণ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে ডিম ভাজি করেছি। তো ইজান হচ্ছে ঘুম থেকে কেবল উঠেছে, আর সারিকা কিন্তু এত সকালে উঠবে না। ও খুব ঝামেলা করে, শুক্রবারে উঠতেই চায় না। তো নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে আমি বেডশিটগুলো চেঞ্জ করে দেব। তো বেডশিটগুলো উঠিয়ে নিচ্ছি। যেই দিন আসলে ঝুল ঝাড়ার কথা থাকে তার আগের দিন থেকে কিন্তু আমার ঘুম হয় না। সারারাত মাথায় কাজ করে কখন সকাল হবে, কখন এই ক্লিনিংয়ের কাজ শুরু করে দেব। তা আমার তো মনে হয় এগুলো একটা সমস্যা। আমি তো নিজেই বলি এটা একটা মানসিক সমস্যা, যে আসলে বাসা একদম ক্লিন রাখতে হবে, সবসময় পরিপাটি রাখতে হবে। মানে এই যে আমার একটা মনের মধ্যে খুঁতখুঁতে একটা অভ্যাস, কেন যে এরকম আমি জানি না। এত শরীরে কষ্ট হয়, তারপরও দেখা যায় যে বাসা ক্লিনিংয়ের কাজ আমার বন্ধ থাকে না। তো এরপরে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়টা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি বাসার যে যাবতীয় কাজ সেগুলো করব। আর এদিকে রান্নাবান্নার জন্য টুকটাক প্রিপারেশনও নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু শুক্রবারের দিন একটু তো সবাই আমরা চেষ্টা করি ভালো মন্দ খাওয়ার। তো এখানে হচ্ছে আমি খাসির মাংসটা ধুয়ে রেখেছিলাম। সব মশলা দিয়ে এখানে মাখিয়ে আমি হচ্ছে খাসির মাংসটা বসিয়ে দিব। আহমেদ তাইমিন আইডি থেকে আমার গত ভিডিওতে কমেন্ট করেছে একজন আপু। আপু, আমি আপনার ভিডিও 2 বছর ধরে দেখি, কখনো কমেন্ট করি না, এই ফার্স্ট করলাম। আপু, আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। বৃহস্পতিবারে আপনাকে অ্যান্ড আপনার ফ্যামিলি সবাইকে খুব ভালো লাগে। আপু, ভিডিওর সাউন্ড কম আসে, একটু খেয়াল করবেন। এই কথাটা আমাকে কয়েকজন আপু বলেছে। তো আমাকে আজকে একটু কমেন্ট করে সবাই জানাবেন তো আজকের ভিডিওর সাউন্ড ঠিক আছে কিনা। তো সবাই বলে এমন না, কিছু কিছু আপু কিন্তু আমাকে মেসেজও করেছেন হোয়াটসঅ্যাপে যে আপু ভয়েসটা একটু বাড়িয়ে দিবেন, কিছু মনে করবেন না। তো না, আমি কখনোই কিছু মনে করি না, কারণ আমার যদি কোনো ভুল হয় তো সেটা যদি আমাকে কেউ ধরিয়ে দেয় তো তার জন্য আমি খুব বেশি খুশি হই। কারণ আমি মনে করি ভুলগুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে বা ভুলগুলো আমি শুধরানোর মাধ্যমে যদি আমার ভালো কিছু হয়, তাহলে অবশ্যই সে মানুষটা আমার জন্য একজন শুভাকাঙ্ক্ষী। তো এখানে আমি খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমি রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া বাদে সব কিছু দিয়েছি, মাংসের জন্য যে মশলাগুলো লাগে সেগুলোই। আর এখানে আমি যে রোস্টগুলো রান্না করব, রোস্টের পিস করিনি, রোস্টের যে পিসটা থাকে তার চাইতে একটা সাইজ ছোট করেছি। তো এইভাবে রান্না করলে যেটা হয়, বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে, কারণ তারা অনায়াসে কিন্তু 2-3 পিস খেয়ে ফেলে। তো সারিকা তো তাই করে। আর এদিকে হচ্ছে খাসি মাংসটাও প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে পানিটাও দিয়ে দিব। আমার গত ভিডিওতে কিংবা তার আগের ভিডিওতে আমার আসলে মনে নাই আপুটার কথা। তো আপু হচ্ছে কমেন্ট করেছিল যে আপু, আপনার যে প্রোফাইল পিকচারটা দেয়া আছে সেখানে আপনাকে দেখতে অনেক বয়স লাগে বেশি, আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলবেন। তো কমেন্টের রিপ্লাইটা আমি আসলে কমেন্টে দিইনি, তবে কমেন্টটা পড়ে আমি একটু হেসেছি যে আসলে আপুরা এত কিছু খেয়াল করে। তো আমার যে প্রোফাইল পিকচারটা দেয়া আছে এটা আসলে ইজানের ফার্স্ট বার্থডেতে তোলা। সেই দিন আমাদের বাসায় একটা বেশ বড় সড়ো অনুষ্ঠান হয়।
তো সেদিনেই কিন্তু পিকচারটা আমি ছাদে তুলেছিলাম, কারণ ছাদে সেদিন আমরা অনেক ছবি তুলেছিলাম। তো তার মধ্যে এটা আমার একটা সিঙ্গেল পিকচার ছিল। তো যেটা হয় আসলে বাচ্চা যখন ছোট থাকে আমাদের মায়েদের ওপর দিয়ে অনেক ধকল যায়। আর আমি তো দেখা গিয়েছে যখন ১.৫ মাস ইজানের বয়স তখন আমি আমার সংসারে ব্যাক করি। আর পুরোটা সময় যখন ও পেটে ছিল আমি আমার নিজের সংসারেই ছিলাম। তো যেটা হয় আসলে এত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি আমি ছোট বাচ্চা নিয়ে এত কাজ করতে করতে আমার তো একদম অবস্থা খারাপ। একে তো বাচ্চা ছোট থাকলে দেখবেন রাতে ঘুম হয় না, দিনে রেস্ট হয় না, বাসার এত কাজ। তো সবকিছু মিলিয়ে কিন্তু চেহারাটা তখন এমনিতেই নষ্ট হয়ে যায়। আর ইজান যখন পেটে ছিল তখন কিন্তু আমার ওজন অনেক বেড়ে যায়। আমি ৫২ কেজি থেকে ৭২ কেজি হয়ে যাই। তো এত বেশি খাওয়া দাওয়া করেছিলাম আসলে যে অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম। তো এইটা কমতে কমতে আসলে আমার একটু সময়ও লেগেছিল। তবে ইজানের যে বার্থডের ছবিটা ওই সময় আমার ফেসটা খুব খারাপ ছিল। কারণ হচ্ছে ওই যে বললাম কাজের একটা প্রেশার ছিল, ছোট বাচ্চা ওকে নিয়ে কাজ করতাম, রাত জাগতাম। তো এই সবকিছু মিলিয়ে আসলে পিকচারটা হয়তোবা আপুর কাছে এরকম মনে হয়েছে। তবে আমার কাছে ভালো লাগে কারণ মাতৃত্ব সুন্দর। আমি ওই সময়টা খুব মিস করি। তো আশা করছি আপু বুঝতে পেরেছেন। আর চাইলে আসলে ইউটিউবের প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায় না, একটু ঝামেলাও হয়। দেখা যায় পরিচিতির ক্ষেত্রে বিশেষ করে। তো এইজন্য আপাতত পরিবর্তন করার ইচ্ছে নেই আপু। আর এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগির রোস্টটাও হয়ে গিয়েছে আর খাসির মাংসটা প্রায় হওয়ার পথে। আর খাসির মাংসর মধ্যে যেগুলো মাংস একটু চর্বিযুক্ত ছিল সেখান থেকে আমি ৩-৪ পিস মাংস ছোট ছোট টুকরো করে বুটের ডাল দিয়ে রান্না করে নিচ্ছি। এটা আমার খুব 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 পছন্দের একটা খাবার, আমার খুব ভালো লাগে। তো বুটের ডাল দিয়ে যে খাসি মাংসটা করেছি সেটা কিন্তু হয়ে গিয়েছে। এটা এখন আমি পাতিলে ঢেলে নিয়েছি। এখানে এখন আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আমার কাউন্টার টপের সাইডে এই যে এখানে দেখবেন কিছু কালো দেখা যাচ্ছে। তো এগুলো মূলত হচ্ছে ডাবল সাইডের টেপ আমি লাগিয়েছিলাম। তো যার কারণে এগুলো হচ্ছে এভাবে কালো হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু রান্নাবান্না আমার একদমই শেষ। তো এরপরে আমি একদম রুমে চলে গিয়েছি, বিছানাগুলো এখন বিছিয়ে দিব। তো রান্নাবান্না শেষ করে আমি ভাবলাম যে একদম বিছানাগুলো সুন্দর করে বিছিয়ে দিই। কারণ দেখা যাবে শুক্রবারের দিন সারিকার বাবা নামাজ পড়ে এসেই কিন্তু দেখা যাবে এই যে বিছানায় এসে একদম শুয়ে পড়বে। তো যেটা হয় ছেলে মানুষরা যেহেতু বাসায় একদিন থাকে, তো থাকলেই কিন্তু তারা হচ্ছে গিয়ে একটু আরাম করতেই পছন্দ করে। আর এই যে ইজানের ছোট্ট বালিশ, তো রুমটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো আজকে পুরো বাসা এত সুন্দরভাবে ক্লিন হয়েছে, ঝাড়ু দেওয়া, মোছা। তো আসলে প্রতিদিন যদি এভাবে সবকিছু একদম টেনে টুনে সবকিছু ঝাড়ু দেওয়া যেত তাহলে মনে হয় ডিপ ক্লিন কখনোই করতে হতো না। তো এটা তো কখনোই আসলে সম্ভব না। তো বেডশিটগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি। যা কিছু রান্না করেছি এগুলো আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। তো টেবিলে দিয়ে দিয়েছি, এরপরে আমি গোসলে চলে যাব। তো যেহেতু সারিকার বাবা শুক্রবারের দিন বাসায় আছে, আমি ওকে বলছিলাম যে ইজানকে যেন একটু খাইয়ে দেয় ফাঁকে। আর ততক্ষণে আমি গোসলটা করে নিব। তো গোসল করে বের হয়ে তারপরে আমরা ৩ জন একসাথে খাবো। তো আমি গোসলে যাব তার আগ দিয়ে দেখছি এই যে দেখেন ও কি করছে। ইজান এখানে সামনের বিল্ডিংয়ে একটা বাবু আছে আমাদের, ওয়ারা ওর নাম। তো ও হচ্ছে মেয়ে বাবু। তো ওর সাথে ইজান খুব সুন্দর কথা বলে, গল্প করে দুইজনে। তো এখানে ওকে বই পড়ে পড়ে শোনাচ্ছে, তো সেটাই আমি একটু ক্যাপচার করছিলাম। আমি খুব বেশি মজা পাচ্ছিলাম। আসলে বাচ্চারা মাঝে মাঝে যা করে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে দুপুরের পরে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আর আমি এই যে আবারও কাজে লেগে গিয়েছি। তো আমার যে শোপিসটা ছিল সেটাও কিন্তু আপুরা নিয়ে নিয়েছিলেন। তো এটা যাদের অর্ডার ছিল সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ সবাই এত বেশি পছন্দ করছেন। তো এটার সাথে খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপের ক্যান্ডেল আছে, সেই সাথে হচ্ছে একটা ক্যান্ডি বক্স আছে। তো ক্যান্ডি বক্সটা কিন্তু খুব সুন্দর, খুব কিউট। প্রতিটা জিনিস কিন্তু খুব ছোট ছোট সাইজের, হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর ভিতরে কিন্তু আপনারা কিছু চকলেট রাখতে পারেন। দেখা যায় চকলেট রাখলে কিন্তু বাচ্চারা আসলে দিতে পারবেন, দেখতেও ভালো লাগে। আবার আমি একটু ঝিনুকের উপরে কিন্তু ক্যান্ডেলটা রেখে দেখছিলাম। তো চাইলে কিন্তু ক্যান্ডেলটা নিচেও রাখতে পারবেন, আবার যে ঝিনুকটা আছে ওর উপরে কিন্তু সসের কিছু প্যাকেট রাখতে পারেন বা বাদাম রাখতে পারেন। আসলে কে কিভাবে কোন জিনিসটা সাজিয়ে রাখবে এটা কিন্তু এক একজনের আসলে বুদ্ধিমত্তার কাজ। আমি দেখেছি অনেক আপুরা এত সুন্দর সুন্দরভাবে ঘর সাজায়। তো আমি হয়তোবা যেভাবে দেখাই তার আরও বেশি সুন্দর করে দেখায়, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখানে ভাবলাম ক্যান্ডেলটা একটু ধরিয়ে দেখি দেখতে কেমন লাগে। এতটাই সুন্দর লাগছিল মাশাআল্লাহ, রাত হলে আরও বেশি ভালো লাগতো। তো আমি লাইট অফ করে দেখছিলাম।
তো এরপরে হচ্ছে ভাবলাম একটু তুলসী চা খেয়ে নিই। তো তুলসী চায়ের যে টি ব্যাগটা ছিল সেটা এখানে আমি দিয়ে নিলাম। তা আসলে সেই দিন এত বেশি কাজ করেছি, অনেক কাজ করেছি অনেক, যার কারণে জ্বর ঠান্ডা ভালো হওয়ার পরে মাজায় ব্যথা। তো অবস্থা আসলে খুব খারাপ। আপনারা যারা পার্সোনালি কথা বলছেন তারা জানেন আমার অবস্থা খুব খারাপ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।